এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম মোহাম্মদ রনি আহমেদ। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন নামক স্থানে। উনি বর্তমানে স্টুডেন্ট ভিসায় জাপানের মারিওকা সিটিতে রয়েছেন। ওনার পাঠানো আরও দুটি ঘটনা আমরা আমাদের থার্সডে নাইট এপিসোডের 30তম আয়োজন এবং 112তম আয়োজনে প্রচার করেছিলাম। চলুন এবারের ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, 2024 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে ঘটেছিল। ওই দিনটা রনি ভাইয়ের সাপ্তাহিক ছুটি ছিল। উনি ওনার রুমমেট আবিদুর রহমান ভাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করেই আরেকজন ভাই সেখানে আসেন, যিনি এই রনি ভাই থেকে আরও 6 মাস আগে স্টুডেন্ট ভিসায় জাপানে এসেছেন। তার নাম হচ্ছে সাকিব। এই সাকিব ভাই এসে বলেন যে, ভাই আপনারা কি আজ দুপুর 3টার দিকে ফ্রি আছেন? আমার জাপানিজ 2জন পরিচিত ব্যক্তি আছেন, ওনারা আপনাদের সাথে পরিচিত হতে চান, আর আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যেতে চাই। জাপানিজ 2জন মানুষ পরিচিত হতে চান। এটা শোনার পর রনি ভাই এবং আবিদ ভাই রাজি হয়ে গেলেন। ভালোই তো, নতুন মানুষের সাথে পরিচিত হব। তো এর মধ্যে একজন ছিলেন হচ্ছে সাবেক পুলিশ সদস্য, বর্তমানে একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করেন। তার নাম হচ্ছে ইউশিদা সান। উনি নাকি সকলের সাথে পরিচিত হতে, বিশেষ করে যারা বাংলাদেশি যারা সেখানে গিয়েছেন, যারা ইয়াং, যারা সেখানে লেখাপড়ার জন্য গিয়েছেন, তাদের সাথে পরিচিত হতে উনি খুব বেশি পছন্দ করেন। তো যাই হোক, এই পরিকল্পনাটা এমনভাবে সাজানো হলো যে ওনারা মূলত যাবেন একটি জঙ্গল দেখতে। জঙ্গলের মধ্যে বেশ ভয়ঙ্কর নাকি বেশ কিছু বিষয় রয়েছে। এটা বেশ রহস্যময় এক জঙ্গল। জাপানে এটার নাম হচ্ছে নানশু মাউন্টেন ইরোইনোমারি। খুবই ভয়ঙ্কর নাকি এই জায়গাটা। অনেকে সেখানে যান যারা রহস্যপ্রেমী তারা। আর তাছাড়া ওই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে হামেশাই গাড়ি চলে। রাতের বেলা খুব একটা চলে না, দিনের বেলা গাড়ি বেশ ভালোই চলে। এমন একটা জায়গায় যাবেন, এটা শোনার পর রনি ভাই বেশ আগ্রহই দেখালেন। উনিও কিছুটা অ্যাডভেঞ্চার প্রেমী। আর যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, লেখাপড়ারও বেশ চাপ যাচ্ছিল, মনে হলো যাক একটু ঘুরে আসি, ভালোই লাগবে। নতুন মানুষদের সাথেও পরিচিত হওয়া যাবে, যেহেতু জাপানিজ লোক, পরিচিত হলে ভালোই লাগবে। আরও একটা জিনিস জানা গেল যে ওই জায়গাটা ওনারা যেখানে আছেন সেখান থেকে 50 কিলোমিটার দূরে। আর শুরুতে এই ইউশিদা সান যুক্ত হলেও পরবর্তীতে পথের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আরেকজন ব্যক্তি যুক্ত হবেন, যিনি ইউশিদা সানের বন্ধু। তার নাম হচ্ছে ওয়াদা সান। তো যাই হোক, পরিকল্পনা মাফিক দুপুর 3টার দিকে ওনারা বাসা থেকে বের হলেন। বের হওয়ার পরপরই ইউশিদা সানের সাথে দেখা, সকলে নিজেদের মধ্যে পরিচিতি পর্ব শেষ করে ইউশিদা সান উনি যেই গাড়িটা নিয়ে এসেছিলেন সেই গাড়িতে সবাই মিলে উঠে বসলেন। তো ইউশিদা সান বেশ আন্তরিক, সকলের সাথে খুব সুন্দর ব্যবহার করছেন। তার আন্তরিকতায় এই যে রনি ভাই এবং আবিদ ভাই 2জন বেশ মুগ্ধ হচ্ছিলেন। সাকিব ভাই তো আগে থেকেই তাকে চিনতেন, যিনি মূলত এই ইউশিদা সানের সাথে ওনাদেরকে পরিচয় করিয়ে দিলেন। তো যাই হোক, বিভিন্ন গল্প করতে করতে যাচ্ছেন। আর ওই জঙ্গল সম্পর্কেও ইউশিদা সান বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। ওই জঙ্গলটার স্থানীয়ভাবে একটি নাম রয়েছে। জাপানি ভাষায় ওই নামটা হচ্ছে আবুনাই। আবুনাই শব্দের অর্থ যদি বাংলায় করা হয়, তার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। তো বিভিন্ন ধরনের গল্প তারা করছেন, যাচ্ছেন। বেশ কিছুটা পথ যাওয়ার পর, প্রায় 12 থেকে 15 কিলোমিটার যাওয়ার পর একটা জায়গায় গিয়ে এই ইউশিদা সান তার গাড়িটা ব্রেক করেন। ওখানে দেখা গেল রাস্তার পাশে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ইনি হচ্ছেন সেই ওয়াদা সান, যিনি ইউশিদা সানের বন্ধু এবং এই সাকিব ভাইয়েরও পরিচিত। তো এরপর ইউশিদা সান গাড়ি থেকে সকলকে নামতে বললেন। সবাই নামার পর ওয়াদা সানের সাথে পরিচিত সকলে হলেন, যারা আগে ওয়াদা সানের সাথে দেখা হয়নি, বিশেষ করে রনি ভাই এবং আবিদ ভাই, এই 2জন পরিচিত হলেন। তো যেহেতু এই ওয়াদা সান উনি একটি স্কুটি নিয়ে আসছিলেন, তো উনি বললেন যে আমি স্কুটিটা নিয়ে সামনের দিকে আগাতে থাকি, তোমরা গাড়ি নিয়ে আমার পিছু পিছু আসতে থাকো। তো তাই করা হলো। এই ওয়াদা সান উনি স্কুটি নিয়ে সামনের দিকে যাচ্ছেন, আর ইউশিদা সান উনি গাড়িতে অন্যদেরকে সাথে নিয়ে ওই স্কুটির পিছু পিছু যাচ্ছেন।
এই ওয়াদ হাসান এই এলাকা এবং এই জঙ্গল সম্পর্কে বেশ ভালো অবগত আছেন আর কি। তো ওনারা বেশ অনেকটা পথ গেলেন, স্কুটি মূলত ঢুকে গেল গভীর জঙ্গলের দিকে, যে রাস্তাটা রয়েছে ওই দিকটাতে। বেশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো ঘরবাড়ি নেই, মানুষ তো নাই। মাঝে মাঝে দু একটা গাড়ি ক্রস করে চলে যাচ্ছে। বিকেল 5টার দিকে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছলেন, গাড়ি থেকে নামলেন, গাড়ি ওখানে রেখে চারদিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই জায়গাটাতে লোকজন খুব একটা আসে না। আরও অনেক জায়গা রয়েছে জঙ্গলে, সেখানে লোকজন যায়, এই জায়গাটাতে লোকজন খুব কম আসে, একদম আসে না এটা বলা যাবে না, কিন্তু কম আসে। ওখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, জাপানি শব্দ এবং ইংরেজি শব্দ দুইভাবেই সেখানে লেখা আছে, বিপজ্জনক, সাবধানতা অবলম্বন করুন, যেটা বাংলা করলে এরকম হয় আর কি। তো এটা দেখার পর এই যে রনি ভাই, তারপরে এই আবিদ ভাই এবং সাকিব ভাই, তিনজনের মনের মধ্যেই বেশ ভয় লাগা শুরু করে। চারদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে ছোট ছোট সিঁড়ির মতো একটি রাস্তা আছে। এই সিঁড়ি মূলত ওই জায়গার একটা পাহাড়ে ওঠার জন্য করা হয়েছে। ওখানে মোট 387টি সিঁড়ি রয়েছে। তো ওনারা ওটা দিয়ে আস্তে আস্তে ওঠা শুরু করলেন। ওই সময় ইউশিদা সান বলেন যে কয়েক বছর আগে এখানে একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় 351 জন মানুষ মারা যায়। তিনি আরও জানান যে এই বিমানের সব কিছু নাকি ঠিকঠাক ছিল। বিমানের যখন ব্ল্যাক বক্সটা উদ্ধার করা হয়, ওই ব্ল্যাক বক্স থেকেও রহস্যময় কিছুই পাওয়া যায় নাই। হঠাৎ করেই কন্ট্রোল রুমের সাথে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেন বিচ্ছিন্ন হলো, কী কারণে হলো, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এরপরই দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা আজও রহস্যময় রয়ে গেছে। এই কথা যখন শুনলেন, বিশেষ করে এই যে রনি ভাই, আবিদ ভাই, সাকিব ভাই, এনারা তখন নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করলেন যে আমাদের তো এই জায়গাটাতে আসা আসলে ঠিক হয় নাই, এমন একটা জায়গায় আসলাম, কি শুনছি এইগুলা। তবে তাদের চমক বাকি ছিল। এর মধ্যে এই ওয়াদ হাসান আরও দুটি ঘটনা বলেন এই জঙ্গলকে ঘিরে, এই জঙ্গলের রাস্তা বা জঙ্গল এটাকে ঘিরে। প্রথম যে ঘটনাটা বলেন সেটা হচ্ছে অল্প কিছুদিন আগেই নাকি দিনের বেলাতেই একটা পরিবার এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো জঙ্গলের যেই রাস্তা দিয়ে ওনারা আসছেন, ওই রাস্তা তো আরেক সাইড দিয়ে আবার বের হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। ওনারা তো ওই রাস্তা থেকে আবার ভেতর দিকে ঢুকেছেন অন্য আর একটা সাব রোড দিয়ে। তো মেইন যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পান যে একটা হাতটা হচ্ছে আমাদের কাঁধ থেকে শুরু করে নিয়ে একদম পুরো হাতটা, এত বড় হাত। এই হাতটা রাস্তার উপরে টিকটিকির লেজ কেটে গেলে যেভাবে ছটফট করে লাফালাফি করে, ওই রকমভাবে লাফালাফি করছে, রক্তাক্ত একটা হাত। ওনারা হঠাৎ করে রাস্তার উপরে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পান। ওখানে আর গাড়ি থামান নাই, গাড়ি নিয়েই ওনারা চলে আসেন। তো যখন ওই হাতটা ক্রস করেছে, তখন নাকি পেছন থেকে এক নারী কণ্ঠে মায়াবী এক আওয়াজ ভেসে আসে যে আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যেও না। জাপানি ভাষায় এরকমটাই নাকি বলছিল। তো যাই হোক, সহি সালামতে ওনারা গাড়ি নিয়ে পৌঁছে যান নিজ গন্তব্যে যাওয়ার পর কিছু সময় পর ওই গাড়ির কাছে আবারও আসছেন কোনো কারণে। তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সেটা হচ্ছে ওনাদের যে গাড়ির সামনের কাঁচ, ওই কাচের উপরে রক্তাক্ত 5 আঙ্গুলের ছাপ, যেটা কিন্তু একটু আগেও ছিল না। এটা দেখে ওনারা মারাত্মক ভয় পান যে আচ্ছা, এখানে এই 5 আঙ্গুলের ছাপ কিভাবে এলো? তাহলে কি এটাই কি সেই রক্তাক্ত হাত যেটাকে রাস্তায় দেখা গিয়েছিল? কিন্তু এটা এখানে কিভাবে এলো? এই ঘটনাটা চারদিকে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপরে আসি দ্বিতীয় ঘটনায়। এই জঙ্গলে কিছু মানুষ ঘুরতে আসে, তখন নাকি তারা জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা গাড়ি নিয়ে এই স্থান যখন ত্যাগ করে, তখন তাদের কাছে মনে হয় হাজার হাজার মানুষ তাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছে, আর তারা কিছু একটা বলছে বা বলার চেষ্টা করছে। তখন গাড়ি নিয়ে যারা যান, তখন তারা অনেক ভয় পান। এই ব্যাপারটা যখন শুনলেন,
এটা শোনার পর রনি ভাই, আবিদ ভাই, সাকিব ভাই তিনজনে তো আরও ভয় লাগা শুরু করে। ওনারা বুঝতে পারছিলেন যে এ ধরনের ভয়ের কথাগুলো এই পরিবেশে এসে কেন বলা হচ্ছে। তখন তো বিকাল 5টা 5:30 বাজে, তখন তো আর সন্ধ্যা লাগে নাই, তারপরে ওনাদের বেশ ভয় লাগছিল। তো কথা বলতে বলতে ওনারা সিঁড়িগুলো পারও করে ফেলেছেন। তো ওয়াদ হাসান তখন এই অন্য যারা আসছেন তাদেরকে বলছেন যে ওয়াদ হাসানেরও নাকি বেশ ভয় লাগছে, তার এখন সিগারেট খাওয়া প্রয়োজন, তার সিগারেট খেলে নাকি ভয়টা কমে যায়। তো উনি একটা জায়গায় বসে সিগারেট খাওয়া শুরু করলেন। এদিকে ওই যে ইউশিদ হাসান, উনি এই যে তিনজন বাংলাদেশি যারা সাথে ছিলেন তাদেরকে নিয়ে একটা দেয়ালের প্রাচীর দেখালেন আর কি। সেখানে অনেক মানুষের নাম লেখা ছিল। তিনি বললেন এখানে যাদের নাম লেখা আছে তারা কি সবাই এখানে মারা গেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনায়। সত্যি তাই, রনি ভাই সহ অন্য দুজন খেয়াল করলেন যে এই দেয়ালে ছোট ছোট করে অনেক মানুষের নাম লেখা। বিশেষ করে জাপানের কোনো জায়গায় কিন্তু নোংরা না, কিন্তু এই জায়গাটা ওনাদের সবার কাছে অনেক নোংরা মনে হচ্ছিল। চারদিকে মাছি উঠছে, কেমন যেন বেশ অগোছালো জায়গাটা। জাপানে আসার পর রনি ভাই এরকম জায়গা এই প্রথম দেখলেন। শুধু রনি ভাই না, ওনার সাথে অন্য দুইজন আসছিলেন যে আবিদ ভাই এবং সাকিব ভাই, তারাও প্রথম দেখছিলেন এটা। তো ইউশিদ হাসান সিগারেট ধরালেন, তারপর সেই সিগারেটটি প্রাচীরের সামনে একটা ছোট বক্সে রাখলেন, মানে খাওয়া শেষ করার পর যেই অংশটুকু থাকে আর কি সেটা। এবার ইউশিদ হাসান ওনাদের তিনজনকে বললেন যে এখানে আসলে নাকি এটা করতে হয়, সিগারেট খেলে সিগারেটের এই অংশটা এই বক্সেই নাকি রাখতে হয়, এলোমেলো রাখা যাবে না। এটা নাকি এখানকার একটা সংস্কৃতি বা রীতি। এইবার রনি ভাই সহ অন্যান্যদের কাছে এই জায়গাটা বেশ বিরক্তকর হয়ে গেল, মানে খুবই বিরক্ত লাগছিল ওনাদের। এখন তাদের ভালোই লাগছে না, মনের মধ্যে অশান্তি কাজ করা শুরু করে তিনজনের মধ্যেই। তখন রনি ভাই বলেন যে ভাই চলেন তো এখান থেকে চলে যাই, একটু পর অন্ধকার হয়ে যাবে, তখন জঙ্গল থেকে বের হতে দেরি হয়ে যাবে, আর রাস্তা ভুলে গেলে তো বিশাল বিপদ হয়ে যাবে। এরপর ওনারা ধীরে ধীরে নিচে নেমেছেন ওই সিঁড়ি বেয়ে। এতক্ষণ তো বিকাল পার হয়ে সন্ধ্যা নামা শুরু হয়ে গেছে। ওয়াদ হাসানের নাকি তখন অনেক ভয় করছে বলে উনি জানালেন। উনি ওনার স্কুটি নিয়ে একা একা যেহেতু যাবেন, উনি বলছেন যে আমাকে তো স্কুটি নিয়ে একা একা যেতে হবে, আবার যদি রাস্তায় এরকম একটা হাত দেখি তখন কি হবে, এরকম একটা ভয়ের গল্প ওনাদেরকে বলছেন আর কি। তো তাকে দেখেও মনে হচ্ছিল উনি বেশ ভয় পাচ্ছেন। তো যাই হোক, এই ওয়াদ হাসান উনি স্কুটি চালানো শুরু করলেন, আর ইউশিদ হাসান উনিও গাড়ি চালানো শুরু করেন। গাড়িতে তো ওনারা উঠে বসছেন, ওনারা যাওয়া শুরু করলেন। 5 মিনিট যাওয়ার পর এই যে রনি ভাই এবং সাকিব ভাই, ওনারা হঠাৎ করেই একটা মহিলা মানুষের জোরে কান্নার আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছে যে কারো উপর অত্যাচার করলে, ভীষণভাবে মারধর করলে যেভাবে আর্তনাদ করে ওইভাবে কেউ কাঁদছে, কোনো একটা মহিলা মানুষ কাঁদছে। ওনারা তো খুব ভালো করেই জানেন যে এখানে মহিলা মানুষ তো দূরের কথা, আশেপাশে প্রায় 5-6 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়িই নেই। হয়তোবা আরও দূরে দূরে থাকলেও থাকতে পারে, কিন্তু 5-6 কিলোমিটার মধ্যে নাই, এটা ওনারা 100% নিশ্চিত। তখন ওনাদের মনে ভয়ের শিহরণ জেগে ওঠে। তো ফেরার সময় এই ইউশিদ হাসান বলেন যে তাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে নাকি এই মারিওকা শহর পুরোটাই দেখা যায়, মানে এতটা উঁচু। এরপর আসলে মন চাচ্ছিল না যে যেতে, কারণ হঠাৎ করে এরকম ভয়ের একটা অনুভূতি তাদের মধ্যে আসে, বিশেষ করে দুইজনের মধ্যে। ওনারা আসলে যেতে চাচ্ছিলেন না, তারপরও আসলে ইচ্ছা না থাকলে সময় যেতে হয়, ওনারা যান সেখানে। এরপর এই যেই ওয়াদ হাসান উনি বলতে থাকেন যে তার অনেক ভয় লাগছে, তাকে প্রার্থনা করতে হবে। ভয় পেলে উনি প্রার্থনা করেন, আর প্রার্থনা করলে তার ভয়টা নাকি কেটে যায়। এখন প্রার্থনা কোথায় করবেন উনি বলেন এই কাছাকাছি আর একটা জায়গা রয়েছে, ওনাদেরই এক বন্ধুর বাড়ি, ওইখানে যাব। এখন ওইখানে যাবেন তাতে কোনো সমস্যা নাই, যেতেই পারেন। আর যেহেতু আন্তরিকতা একটা ব্যাপার রয়েছে, তাদের সাথে ওনারা আসছেন, এখন একা একা ওনারাও যেতে পারছেন না, কারণ ইউশিদ হাসানের গাড়িতেই তো আসছেন। আর ইউশিদ হাসানও সেই বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এবং এই ওয়াদ হাসান এবং ইউশিদ হাসান দুজনই তার ওই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে। এখন কথা হলো, জাপানের লোকজন ওনারা কিন্তু আসলে নিজেদের ব্যক্তিগত যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো খুব একটা শেয়ার করতে চান না, আর বিশেষ করে নিজেদের যেই থাকার বাসা
এই বাসাগুলোতে অপরিচিত কাউকে নিয়ে যান না। এদিকে সাকিব ভাই, আবিদ ভাই, রনি ভাই তিনজনই খেয়াল করছিলেন যে এই ওয়াদ হাসান এবং ইউশিদ হাসান দুজনই এই তিনজনকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজোরি করছেন। এখন কি আর করা, এতবার করে অনুরোধ করছেন, না গেলে তো হয় না। তো যাচ্ছেন ওনারা। বেশ কিছুক্ষণ পর একটা জায়গায় ওনারা আসেন, দেখলেন যে একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামলো। তখন কিন্তু জঙ্গল থেকে বের হয়ে আসছেন, তখন আর ওই জঙ্গলের আবহ নাই আর কি। এটাকে দেখে কোনো প্রার্থনার ঘর বলে মনে হলো না, মানে এই অ্যাপার্টমেন্টটা স্বাভাবিক অ্যাপার্টমেন্ট। তো ওনারা ওখানে ঢোকেন। ঢোকার পর প্রথমেই এই রনি ভাইয়ের বুকটা অজানা এক ভয়ে কেঁপে ওঠে। রুমের দরজাটা খোলার পর দেখা গেল রুমের ভিতর আরও দুইটা রুম। একটা রুম প্রার্থনার জন্য, আর একটা রুমের লাইট বন্ধ করা আছে। ওই রুমে আসলে কি আছে বোঝা যাচ্ছে না, তবে দরজাটা খোলা। মূলত রুমের ভিতর যাওয়ার পর আবারও ভয় লাগছিল। বসার জন্য কোনো চেয়ার ছিল না, সেখানে মাদুর বিছানো ছিল। তো রুমে একটা জায়গায় একজন ব্যক্তির ছবি টানানো ছিল। ওয়াদ হাসান মন্দিরের, এটাকে ওনারা মন্দির বলছেন আর কি, কিন্তু এটা আসলে মন্দির না, এটা মন্দিরের কোনো আবহই সেখানে নাই, কিন্তু তারা বলছেন এটা মন্দির। তো ওয়াদ হাসান যেহেতু মন্দির বলছেন, আমরা মন্দিরই বলি, তো ওয়াদ হাসান সেই মন্দিরের মতন ওই রুমটার মধ্যে ঢুকে কাঠ দিয়ে বানানো একটা ছোট ঘরের সামনে বসে। হাতে একটি বই নেয় এবং আরেকটা হাতে তসবির মতো কোনো একটা জিনিস নেয়। এই তসবির যেই দানাগুলো যে কোন জিনিস দিয়ে বানানো এটা রনি ভাই বুঝতে পারেন নাই। রনি ভাই না, অন্য যে দুজন ওনার সাথে ছিলেন বাংলাদেশি, ওনারাও বুঝতে পারেন নাই। তো এই ওয়াদ হাসান কী করেছে, বসে বসে মন্ত্র পড়া শুরু করেছে। ইউশিদ হাসানও হাতে তসবির মতো একটা জিনিস নিয়ে এবং হাতে একটা বই নিয়ে মন্ত্র পড়া শুরু করেছে। এদিকে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে থাকে, সেটা হচ্ছে এই রনি ভাই সহ অন্য দুইজন, বিশেষ করে রনি ভাইয়ের অনুভূতি উনি বলেছেন, উনি জানিয়েছেন যে এমন ভয়ঙ্কর মন্ত্রের আওয়াজ, এমন মন্ত্রের আওয়াজ ভয়ঙ্কর হয় এটা আসলে ওনার জানা ছিল না। মন্ত্র তো শুনেছেন বিভিন্ন সময়, বিভিন্ন ধর্মে মন্ত্র পাঠ করে, কিন্তু এত ভয়ঙ্করভাবে উচ্চারণ এটা উনি কখনো শোনেন নাই। আরও একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হলো আস্তে আস্তে মনে হচ্ছে উনি ওনার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, অনেকটা হেপনোটাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছে এই মন্ত্রটা ওনাকে খুব টানছে, যদিও বা ভয়ঙ্কর শব্দে, ভয়ঙ্কর উচ্চারণে তারা এটা উচ্চারণ করছে, ভয়ঙ্করভাবে উপস্থাপন করছে, কিন্তু তারপরও কেন যেন একটা আকর্ষণ কাজ করছে। ভয় লাগছে, খারাপ লাগছে, আবার একটা আকর্ষণও কাজ করছে। ওনারা ইশারা দিয়ে বারবার বলছিলেন যে তোমরা আমাদের সাথে এই মন্ত্রগুলো পড়ো, যতটুকু পারো পড়ো। ওনারা তো থেমে থেমে পড়ছিলেন, ভেঙে ভেঙে পড়ছিলেন, আর জাপানি ভাষায় মনে হচ্ছে ওগুলো লেখা বা ওগুলো উচ্চারণ করছেন, তাই পড়তে অসুবিধা হচ্ছে না। একদম যে দুর্বোধ্য ভাষায় পড়ছেন বিষয়টা এরকম না। এর মধ্যে কি হয়, হঠাৎ করে এই যে আবিদ ভাই উনি দাঁড়িয়ে যান, কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যান। ওই সুযোগে রনি ভাইও তার সাথে রুম থেকে বের হয়ে যান। এর মধ্যে কি হয়েছে, এই যেই ওয়াদ হাসান এবং ইউশিদ হাসান তারা কিন্তু একবারের জন্য মন্ত্র পড়া থামায় নাই। ওনারা তো বাইরে চলে আসছেন। তো আসার পর এই আবিদ ভাই বলছেন রনি ভাইকে যে আমার অনেক খারাপ লাগছে, আমার মাথার ব্রেইন একদমই কাজ করছে না, শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়েই ফেলেছিলাম, আমি মনে হয় ওই রুমের মধ্যে আটকা পড়ে যেতাম, কোনোভাবে আর বের হতে পারতাম না, কোনো এক জগতে মনে হচ্ছে এলো আমি হারিয়ে যাচ্ছি। এদিকে রনি ভাই বলেন যে তারও একই রকমের অনুভূতি হচ্ছিল। যাই হোক, ওনারা দুজন বের হয়ে চলে আসছেন। এদিকে আরেকজন সাকিব ভাই, উনারা তো আসলে উনি তো ওই দুইজনের সাথেই আছেন। এখন ওনারা বাইরে অপেক্ষা করছেন। বেশ আধা ঘন্টা পর এই সাকিব ভাই সহ ওই যে ওয়াদ হাসান এবং ইউশিদ হাসান বাইরে বেরিয়ে আসেন। জাপানিজ ওই দুইজনের চেহারা দেখেই মনে হচ্ছিল এই রনি ভাই এবং আবিদ ভাই এই দুজনের প্রতি তারা খুব বিরক্ত হয়েছেন, খুব রাগ। এরপর তাদের সাথে খাবারের আমন্ত্রণ জানান যে আসো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু ওনারা খাওয়া দাওয়া করতে আর রাজি হলেন না। গুগল ম্যাপে ওনারা দেখলেন ওনারা যে এরিয়াতে আছেন সেখান থেকে ওনারা যেই জায়গাতে থাকেন সেই বাসার দূরত্ব প্রায় 20 কিলোমিটার দূরে। সাকিব ভাই কিন্তু বের হয়ে আসছেন, আর সাকিব ভাইয়ের উপর ওনাদের খুব রাগ হচ্ছিল যে কেন এমন টাইপের দুইজন মানুষের সাথে উনি পরিচয় করিয়ে দিলেন। এই দুইজন মানুষ তো ভয়ঙ্কর, বিপজ্জনক। যাই হোক, সাকিব ভাই বের হয়ে আসেন, ওই সময় কিছু বলেন নাই। তারপর
ওনারা বলেন যে ওনারা খাওয়া দাওয়া করবেন না, ওনারা বাড়িতে চলে আসেন। ইউশিদ হাসান এগিয়ে দেয়। এরপর এই রনি ভাই উনি কিছু মানুষের সাথে কথা বলেন, বিশেষ করে ওনারা কিছু ছবি তুলেছিলেন ওই জায়গায়, সেই ছবি মেসেঞ্জারে ওনাদের পরিচিত জাপানি কিছু বাংলাদেশি ভাই তাদেরকে পাঠান। এর মধ্যে নাহিদ ভাই নামে একজন আছে, উনি 5 বছর ধরে জাপানে রয়েছেন। তো উনি রনি ভাইকে জানান যে আরে এই দুইজন তো খুবই ভয়ঙ্কর লোক, এরা বিভিন্ন ধরনের কালো জাদু চর্চা করে, আর এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী না, এরা হচ্ছে শয়তানি ধর্মের অনুসারী। তাদের কাজই হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টিয়ান যারা ওখানে আছে এদের সাথে সম্পর্ক স্থাপন করে এমন এক ধরনের মন্ত্র তাদের সামনে পাঠ করে, হিপনোটাইজ করে ফেলে, তাদেরকে বশ করে ফেলে। একটা পর্যায়ে নাকি এই লোকদেরকে ধর্ম পরিবর্তন করে তাদের এই শয়তানি ধর্মে দীক্ষিত করে ফেলে। মূলত সাকিব ভাইকে টার্গেট করেছিল ওরা, সাকিব ভাইকে দিয়ে আস্তে 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 এই রনি ভাই এবং আবিদ ভাই তাদেরকেও এই দলে ভেরানো। সাকিব ভাই বিষয়টা জানতেন না, সাকিব ভাইকে ওনারা ধরেছিলেন, তাকেও রাগারাগি করেছিলেন। সাকিব ভাই জানান যে উনি এই বিষয়টা জানতেন না, জানলে কখনোই উনি তাদের সাথে সম্পর্ক স্থাপন করতেন না। তো যাই হোক, এরপরে ওই দুইজনের সাথে ওনারা সম্পর্ক ছেদ করেন। এখন কি অবস্থা আছে এটা অবশ্য রনি ভাই আমাদেরকে জানান নাই যে ওই দুইজনের এখন বর্তমান অবস্থা কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বিভিন্ন জায়গায় বিশেষ করে দেশের বাইরে হুট করে একদম অপরিচিত কাউকে যদি দেখেন আপনার সাথে খুব আন্তরিকতা দেখাচ্ছে, বিষয়টাতে সহজে গলে যাওয়া যাবে না, খোঁজ খবর নিতে হবে। এর আগেও আমরা এই টাইপের বিভিন্ন ব্যাপার শুনেছি যে আন্তরিকতা করে আস্তে আস্তে একটা সিক্রেট সোসাইটির সাথে যুক্ত করে ফেলে, শয়তানি ধর্মের অনুসারী বানিয়ে ফেলে, একটা মোহে আচ্ছন্ন করে ফেলে। তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে দেশের বাইরে যারা রয়েছেন। আর বাংলাদেশেও যে এটা নাই এটাও বলা যাবে না, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ধন্যবাদ জানাচ্ছি রনি আহমেদ ভাইকে, দুঃখিত। তো উনি অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছেন। জাপানে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরও যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে ওনার ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে এতক্ষণ এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে থার্সডে নাইট এপিসোডের নতুন আরও একটি আয়োজনে আমরা আপনাদেরকে যুক্ত করতে চাই। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম।